আজ থেকে 2.5 বছর আগে 2024 নির্বাচনের আগে আমি বলেছিলাম আপনি তরুণদেরকে সংগঠিত করেন। আমি এও বলেছিলাম আপনি আমাকে দায়িত্ব দেন, আমি এই দায়িত্ব পালন করবো। ছাত্র দল দরকার নাই, আমি তরুণদেরকে সংগঠিত করব, আপনি আমাকে সে ক্ষমতা দেন, সে দায়িত্ব দেন। বলি রে আপনাকে, আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসে না? পুরনো পড়ে দেখেন, আমরা তো আপনাদেরকে ভুল দিই নাই। আপনি ঢাকা মহানগরের মতো লোকে গুলশান, বাড্ডা, তেজগাঁ যাদের নমিনেশন দিয়েছেন, তারপরেও যদি আপনি বলেন দেশে গণতন্ত্র চান, সুশীল সমাজ গড়তে চান, দেশে ভালো মানুষ দিতে চান, নীরব মানুষ, চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এরা তো এক একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আপনার সামনে। এক একটা লোক যে জামাত যখন দাঁড় করাবে তাদের চাঁদার হিসাব, এনসিবি যেভাবে চাঁদার হিসাব দিয়েছে একজনের নামে, এদের নামে যে চাঁদার হিসাবগুলো বের করবেন, তখন আপনি কি জবাব দিবেন? এমন কোন বাস স্ট্যান্ড আছে, এমন কোন টেম্পো স্ট্যান্ড আছে যেখান থেকে তারা চুথা নিয়ে দাঁড়াবে না যে এই চুথা দেখেন আমি উনাকে প্রতিদিন এত টাকা দেই? এদেরকে নিয়ে আপনি মনে করি ইলেকশনে পাস করে ফেলবেন? আপনি জামাতকে ওয়াকওভার দিয়ে দিলেন, জামাত ইসলামের জন্য রাজনীতিতে সহজ করে দিলেন। এই জন্য এনসিপি আপনার কাছ থেকে সরে গেছে। এখন ইসলামিক গুলো দেখেন আজকে তারা সভা করছে, তারা আলাদা নির্বাচন করবে, কিন্তু তারা বিএনপির বিরুদ্ধে করবে, তারা জামাতের সঙ্গে করবে। তারপরে নমিনেশন লোকগুলোকে ভালো দিবেন আপনি। আপনি ঢাকা মহানগরের আসনগুলো এখন দেওয়া দরকার ছিল কি? আপনি ঢাকা মহানগরের 20টা আসন পরে দিতেন, আপনি সবগুলো মহানগরে আসন রেখে দিতেন, একটু কদিন পরে দিতেন। আপনি মহানগরে যে আসন কয়েকটা দিচ্ছেন ঢাকা মহানগরের আশপাশে, আমাদের এই ক্যান্টনমেন্টের আশেপাশে ডানে পাশে, বলেন এরার পক্ষে কি আর্মি ভোট দিবে? আর্মির লোকেরা যাবে এদের পক্ষে? বলেন আপনি কি মেসেজ দিলেন? হাসান হক মিলনকে এয়ারপোর্ট থেকে বাইরে করে দিল না, যেতে দিল না, তাকে নমিনেশনে বসে দিয়েছেন। যাকে আপনি নমিনেশন দিবেন দূরে, তাকে যাকে সম্মান যাই দিলেন না। আপনি ফজলুর রহমানের নামে, তোমার চাচার নামে উনার উড্র করলেন না, আপনি উড্র না করার আগে তার নাম ঘোষণা দিয়ে দিলেন। আরে আব্দুল হামিদ কি মরে গেছে গা? আব্দুল হামিদের আওয়ামী লীগের ভোট ফজলুর রহমান পাবে ইহজন্মে? হ্যাঁ, আব্দুল হামিদ কত বড় প্লেয়ার, কত মাপের প্লেয়ার, কত উঁচা প্লেয়ার, এটা বুঝতে এখনো বহুত সময় লাগবে আপনাদের। আব্দুল হামিদের চোখের ডগায় আপনারা ফজলুর রহমানকে এমপি বানায় নিয়ে চলে আসবেন, আর যার সিম্পল ভদ্রতা তার বহিষ্কার দেশে উদ্যোগ করলেন না, উদ্যোগ করে পরে নমিনেশনটা দেন, তাহলে তো মানুষ বুঝবে যে আপনি গণতান্ত্রিক মূল্যবোধের দিকে আছেন। এই বিষয়গুলো বলতে গেলে তো আপনারা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, তো শুদ্ধাবেন কি করে? আজ আমি তোমার চাচার বিরুদ্ধে বলছি না, আমি প্রসিডিউরের কথা বলছি, প্রসিডিউরের কথা বলছি। কাজে এখানে কি হয়েছে? ঢাকা মহানগরের আসনগুলো দেখো তো, তুমি বলো, তুমি গুলশান বলো, গুলশান বনানীর যে আসনগুলো সেগুলোতে মনোনয়ন নিয়ে অবশ্যই কথা উঠবে, বা তেজগাঁয়ের মনোনয়ন নিয়ে কথা উঠবে। একটা অনেকগুলো ঢাকায়ও 5টা আসনে ডিক্লেয়ার করে নাই মনোনয়ন। এটা বিএনপি তো অলরেডি বলছে যে শহীদদেরকে ছেড়ে দিবে, তার মানে কি ঢাকায়ও শহীদদেরকে বা এনসিপি কে ছাড়ছে এরকম কোন তথ্য? ঢাকার 20টা আসন, 20টা আসনের মধ্যে তো 5টা কিছুই না। আমি সেটা কিছু বলছি না, আমি আবারও বলছি যে এইখানে এত এটা কৌশলের দরকার ছিল, আজকে কৌশলগত ভাবে ঘোষণা করার দরকার ছিল। আপনি সিম্বলিক 50টা ঘোষণা করেছেন আজকে। আজকে ঘোষণা করাটা রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য আজকে ঘোষণা ছিল একটি উত্তম 2টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন আজকে ঘোষণার মাধ্যমে। একটি হলো তারেক রহমান সাহেব ইলেকশন অংশগ্রহণ করবে, এটা পরিষ্কার করে দিয়েছেন, অর্থাৎ তারেক রহমান দেশে আসতেছে। উনি বগুড়া 6 নির্বাচনটা ঘোষণা করে দিয়ে আপনি জনগণের সামনে বিভ্রান্ত দূর করে দিলেন যে তারেক রহমান সাহেব নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবেন এই ডিসপিউট আর থাকতেছে না।
এবং আরেকটি জিনিস প্রথমত যেটা ক্লিয়ার করে দিলেন, দেশমাতা খালেদা জিয়া এখনো 3টি আসনে নির্বাচন করার মতো ক্ষমতা রাখে এবং উনি 3টি আসন থেকে নির্বাচন করবেন। এই যে মেসেজ সারা বাংলাদেশের মানুষকে দিলেন, বাংলাদেশের মানুষ তো প্রফুল্ল উত্তোলিত হয়ে গেছে। দেশমাতা খালেদা জিয়া আবার ফিরে আসতেছে, তিনি আবার আসতেছেন আমাদের মাঝে, উনি 3টি আসনে নির্বাচন করবেন। এই যে খবরটা দেওয়া দরকার ছিল, এই খবরটা দেওয়ার প্রয়োজন ছিল, তাহলে মানুষ মনে করতো যে আগামী রাজনীতিতে হয়তো দেশমাতা খালেদা জিয়া আসতেছে না, তাতে বিএনপির প্রতি একটি নেতিবাচক প্রভাব পড়তেছিল। অনেকে প্রপাগান্ডা করতেছিল তারেক রহমান সাহেব দেশে আসতেছে না, যার ফলে বিএনপির প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়তেছিল। এই 2টি ঘোষণার মাধ্যমে আপনি অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত সুন্দর কৌশল হয়েছে। সারা বিশ্বের কাছে, দেশবাসী তো অবশ্যই, সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিলেন দেশমাতা খালেদা জিয়া রাজনীতিতে এখনো অ্যাক্টিভ এবং তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন। সেখানে আপনি টোকেন বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, নন কন্ট্রোভার্সিয়াল স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, জেলা পর্যায়ে যারা আছেন, যেমন আমার এখানেও থানা সভাপতি সিনিয়র সভাপতিকে দিয়েছেন, এটাও ঠিক আছে। আমি তো আমার অভিমানের কথা বললাম যে আমাকে জিজ্ঞাসা করলেন না কেন, কিন্তু তাকে দেওয়া আমি দিলে তাকেই দিতে বলতাম, কারণ সে সিনিয়র সভাপতি, তার ত্যাগ আছে, তার দলের জন্য কাজ করেছে। ভুলভ্রান্তি তো আছেই, কে কখন কার সঙ্গে কার মিশে না মিশে, কিন্তু বাই ফরম্যাট ঠিক আছে, কিন্তু আপনি সবগুলো দেওয়া দরকার ছিল কি? আপনি এতগুলো দেওয়া দরকার ছিল কি? আপনি 1-1.5 দিয়ে রাখতেন। কৌশল আপনারই নেবেন, কিন্তু আমি বললাম যে কৌশলের কিছু কিছু জিনিসটাকে অপব্যাখ্যা হয়ে যায়, আমি সেই কথা বলছি। আমি ফজলুর রহমানটাকে দেন, ফজলুর রহমান ছাড়া ওখানে কেউ নাই, আপনার বিএনপিকে দেওয়ার কেউ নাই। ফজলুর রহমান যেটুকু পারবে অন্য কেউ পারবে না, ওই আসলে কেউ নাই, এটা সত্য। কিন্তু তার বহিষ্কার দেশটা প্রত্যাহার করে দিতেন, তাহলে তো জিনিসটা একটা পরিষ্কার হইতো। আপনার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আপনার শ্রদ্ধা আছে, সম্মান আছে, এটা প্রমাণ হইতো। দলটা কারো ব্যক্তিগত ইচ্ছা চলে না, এটা প্রমাণ হইতো। মানুষ তো সেটা বলছে যে আপনি তো আরো বড় সরে চলে যাবেন। আমি তো এটুকু সমালোচনা করছি, দেখেন তো এনসিবি কি সমালোচনা করে অপেক্ষা করেন, দেখেন জামাত কি সমালোচনা করে, এনসিবি দেখেন। কাজে আপনি যে কৌশলগুলো নিয়েছেন সেই কৌশলগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আপনার তারেক রহমান সাহেবের কৌশলগুলো অত্যন্ত সঠিক, কিন্তু সেগুলোকে মাঠে প্রয়োগ করতে হবে। এবং আজকে সরকারকে আপনি বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকার এই 7 দিন সময় নষ্ট করে দেশটাকে টেনশনের মধ্যে নিয়ে যাচ্ছে, এবং 7 দিন তো সভা হওয়ার কোনো সুযোগ আমি দেখি না, কারণ বিএনপি নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়ে নাই যে সভা ডেকে সিদ্ধান্ত নেবে, কারণ বিএনপি অবশ্যই সরকারকে সহযোগিতা করবে, কিন্তু সরকার অধীনস্থ নয়, সরকারকে ব্যর্থ হতে দিবে না। তার মানে বিএনপির লক্ষ্য নির্বাচন করানোর জন্য, সেখানে নির্বাচন কেউ করবেন না এটা তো বলে নাই। আর সরকার তো বলে দিয়েছে যে আপনি ঘোষণা দেন নির্বাচনের আগে হবে না পরে হবে, আগে দিয়ে যদি নির্বাচন সময় মতো করাতে পারেন বিএনপির তো কোনো আপত্তি নাই। তারপর তো আমি সেদিন বলেছি যে আপনি যেহেতু সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাহলে এইটার উপরে গণভোট হোক, যে গণভোটটা কি নির্বাচনের আগে হবে না পরে হবে বা নির্বাচনের দিন হবে, এটাই প্রথম গণভোট হোক। এই গণভোটটা হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেন। আর আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না, 7 দিন তো আপনি অযথা সময় নষ্ট করলেন, তার মানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই, এটাই প্রমাণ হয়ে গেল। এবং এখানে বিশ্বের প্লেয়াররা মাঠে নেমে গেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তৎপর, ভারতও তৎপর। ভারত আসতেছে স্টেটমেন্ট আমরা দেখতেছি, ভারতও বাংলাদেশের রাজনীতিতে মাথা গোলাচ্ছে। পাকিস্তানের জেনারেলের ভিজিটে যাওয়ার পরে ভারত নড়ে চড়ে বসছে। কাজে এখানে আপনাকে এই বিষয়গুলো তো মাথায় আনতে হবে। কাজে আমি তোমাকে বলছিলাম যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমার এলাকার মানুষ তুমি বললা পাশে আছে, আমি বিনয়ের সঙ্গে বলছি ভাই, আমি আশা করেছিলাম যে অন্তপক্ষে দেশমাতা খালেদা জিয়া আমাকে সব জিজ্ঞাসা করে নমিনেশন দিয়েছেন। আমার সৌভাগ্য ছিল, তারেক রহমান সাহেবের কাছে তো আমার আশা ছিল যে উনি নমিনেশন যাকে দেন আগে অতীত আমার জিজ্ঞাসা করতেন, উনি আমার করতে পারতেন, যেহেতু করেন নাই, ফলে আমি এই মনোনয়নটা মেনে নিতে পারছি না। আমি তাকে অভিনন্দন জানিয়েছি,
কিন্তু আমি মেনে নিতে পারছি না। আমি এই ব্যাপারে পূর্ণ সিদ্ধান্ত দিব। আমি এই ব্যাপারে অপেক্ষা করতেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক। নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে আমি নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না সে ঘোষণা দিব। এর আগ পর্যন্ত আপনারা কেউ সিদ্ধান্ত নিয়েন না, আপনারা কেউ অবস্থানটাকে পরিষ্কার করেন না। আপনারা অপেক্ষা করেন নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করেন। তফসিল ঘোষণা করার পরে যদি জননেতা তারেক রহমান সাহেব তার অবস্থান পরিবর্তন করেন, যদি উনি রিভিউ করেন, যদি উনি এই বিষয়ে যদি আবার একটা আলোচনার সুযোগ দেন, তাহলে আমরা ওনার সঙ্গে যে সিদ্ধান্ত উনি দিবেন সেটাই। আমার অভিমান একটু এটুকুই যে আমাকে যদি একটু সুযোগ করে, যদি আমার, যেহেতু আমি ওই এলাকায় থাকি, ওই এলাকায় আমাদের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মানুষের সুখে দুঃখে আমরা থাকার চেষ্টা করি, কাজে সেই জন্য ওই জনগণের প্রতিনিধিত্ব আমি করি। গত নির্বাচনে আমি স্বতন্ত্র ইলেকশন করেও 18,000 ভোট পেয়েছি। এই 18,000 লোকের সামনে তো আমাকে একটা জবাব দিতে হবে, একটা বক্তব্য দিতে হবে। 18,000 লোকের ভোট কাকে দিবে তাদেরকে তো আমার জবাব দিতে হবে। আজ তারেক রহমান সাহেব যদি আলোচনা করার সুযোগ আমাকে দেন, উনি যদি আমাকে টেলিফোনেও কথা বলেন, আমি অবশ্যই ওনার সঙ্গে আলোচনা করে ওনার সিদ্ধান্তটাকে আমি মেনে নেব। তবে উনি সিদ্ধান্তটা যদি রিভিউ করার আশ্বাস আমাকে দেন, যদি বলেন যে ঠিক আছে আমার সঙ্গে আলোচনা করবে, সিদ্ধান্ত নেব। না হলে আমি আপনাদের সবাইকে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি, নির্বাচন তফসিল ঘোষণা করার পরে আমরা আমার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করব। প্রয়োজনে পড়লে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, এবং যদি দরকার পড়ে আমি অবশ্যই জনগণের পাশে গিয়ে দাঁড়াবো। সেই জন্য জনগণ যদি আমাকে সেই সুযোগ দেয়, জনগণ যদি আমাকে সেভাবে পাশে ডাকে, জনগণ যদি আমাকে তাদের কাছে স্থান দেয়, তাহলে অবশ্যই আমি জনগণের কাছে আবার ফিরে যাব। কাজেই যেহেতু তুমি বললা অনেকে দেখতেছে, এই জিনিসটা পরিষ্কার করলাম তোমাকে। আর বিভিন্ন ভাবে আমাদের এখানে যেটা হচ্ছে বা যেটা হবে সেটা বললাম। তবে বিএনপি ঘাবড়ানোর কিছু নাই, বিএনপি সঠিক পথে আসতেছে। আমরা ছোটখাটো তো মান অভিমান করবোই, আমরা তো আমাদের ব্যক্তিগত মান অভিমান থাকবেই, ব্যক্তিগত পর্যায়ে তো আমরা অনেক কথাই বলবো, জাতিগত না। জাতীয়ভাবে বিএনপি যেভাবে আগাচ্ছে আমার পূর্ণ সমর্থন আছে। জাতীয় রাজনীতিতে বিএনপি যেভাবে খেলতেছে, যেভাবে বিএনপি আগাচ্ছে, এতে আমার পূর্ণ সমর্থন আছে, আমার পূর্ণ আনুগত্য জননেতা তারেক রহমান সাহেবের প্রতি আছে। উনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সুস্পষ্টভাবে সামনের দিকে আগাচ্ছেন, এবং রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এখন ওনার নিয়ন্ত্রণে আছে। এনসিপি তার অবস্থান থেকে অনেক কথাই বলবে, জামাত তার অবস্থান থেকে অনেক কথা বলবে। এটাও ঠিক, জামাতের নির্বাচনের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রকট। এখানে যদি ওরা সবাই এক হয়ে যায়, যদি পক্ষ দুইটা হয়ে যায়, তাহলে এখানে বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর যদি বিএনপির সবাইকে বিভিন্ন ভাগে ভাগ করে 2জন 3জন 5জন প্রার্থী করাতে পারে, তাহলে সেটা বিএনপির ফেভারে যাবে। কাজে বিএনপি যদি এখন, এনসিপি আমার মনে হয় না বিএনপির সঙ্গে আর আসার সুযোগ নাই। জামাত তার নিজের পথে হাঁটবে। আর আওয়ামী লীগের ভোট অবশ্যই বিএনপির দিকে আসবে না। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না দেওয়া হয়, আওয়ামী লীগের ভোট কোনো অবস্থাতেই বিএনপির দিকে আসবে না। কারণ দুইটাই, একটা হলো সকল মামলার বাদী হলো বিএনপির লোক। আওয়ামী লীগদের যত মামলা করা হয়েছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে, সবগুলোর বাদী বিএনপি লোকেরা। দ্বিতীয়ত হলো যারাই দেশে নিরপেক্ষ, যারাই দেশে দুর্নীতি মুক্ত সমাজ করার কথা বলবে, যারাই দেশে এই চাঁদাবাজ বন্ধ করার কথা বলবে, তাদের বক্তব্যগুলা যে কোনো ভাবে হোক বিএনপির বিপক্ষে চলে যাবে। বিএনপি যে প্রার্থীগুলা সিলেক্ট করেছেন, সেই প্রার্থীগুলার বেশিরভাগেরই এই অপবাদ নিজস্ব এলাকায় আছে, বেশিরভাগ। ফলে এটা জামাতকে ফেভার করবে। আর জামাতের তো অর্থের সমস্যা নাই, অর্থ তাদের আছে, তাদের কাছে বৈধ অর্থ আছে, এবং তারা যখন এনসিপির সঙ্গে শেয়ার করে কাজটা করবে, তখন এনসিপির ইয়ত ফোর্সটা জামাত ব্যবহার করতে পারবে। হয়তো জামাত 20-50টা আসনে হয়তো এনসিপিকে আগায় দিতেও পারে। আর এনসিপির এই বছর লক্ষ্য যদি 15টা আসন পায়,
রাজনীতি দল, তাহলে আগামী দিনে তাদেরকে পিছনের দিকে তাকাতে হবে না। এই 15টি আসন নিয়ে তারা যে জাতীয় চরিত্র তৈরি করতে পারবে, 15টি আসন নিয়ে জনগণের সামনে যে এমপির একটা চরিত্র তৈরি করে দেখাতে পারবে, সেটা আগামী দিনে তাদের পুঁজি হয়ে দাঁড়াবে। কাজে এখানে বিএনপিকে আরো কৌশলী হইতে হবে, আরো সাবধান হইতে হবে, রাজনীতি মার পেছে আরো দূর আগায় যেতে হবে। ওকে, এখানে শেষ করতে চাচ্ছি। আর একটা বলছি বিনয়ের সঙ্গে, যারা নমিনেশন পেলেন তাদের বেশিরভাগের প্রতি আমার অভিনন্দন থাকলো। বেশিরভাগ কথাটা বললাম এই জন্য যে অনেকেরকে আমি পছন্দ করি নাই, এই জন্য বললাম বেশিরভাগ লোকের প্রতি অভিনন্দন থাকলো। রাজনীতির সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সামনে আগাতে হবে। আর যারা নমিনেশন পান নাই, আমি তো নমিনেশন চাই নাই, কাজে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যারা পান নাই তা হতাশ হবেন না, দয়া করে দলের বিপক্ষে যায় না, অন্তত নমিনেশন পান নাই বলে বিপক্ষে যায় না। রাজনীতি দ্বিমত করলে যান, রাজনীতিতে কোনো ইস্যুতে যদি মনে করেন বিএনপি ভুল করেছে, সেই ইস্যুতে দ্বিমত করলে যান, কিন্তু নমিনেশন পান নাই বলে আপনারা এই স্বার্থপরের মতো এই ব্যবহার করেন না, দলের বিরুদ্ধে কেউ যায় না। এটা আমার বিনীত অনুরোধ থাকবে সকলের প্রতি, যারা নমিনেশন পান না, এবার পান না, আগামীতে পাবেন, দলের সঙ্গে থাকেন, দলের সঙ্গে কাজ করেন, দলকে জয়ী করার চেষ্টা করেন। মনে রাখেন, এবার যদি বিএনপি ক্ষমতায় যেতে না পারে, আমাদের অনেকেরই পিঠের চামড়া থাকবে না, অনেকেরই অস্তিত্ব নিয়ে টান দিবে। কাজে বি কেয়ারফুল, বি সাবধান, হুঁশিয়ার থাকেন, সাবধান থাকেন। কাজে দলকে সংঘবদ্ধ করেন। নতুন প্রজন্ম কিন্তু আমাদের দিকে আসতেছে না, নতুন প্রজন্ম কিন্তু আমাদের দিকে জয়েন করতেছে না। নতুন প্রজন্ম এখনো দিকভ্রান্ত, কোন দিকে চলে যায় ঠিক নাই। তাদেরকে ধরার চেষ্টা করেন। তাদেরকে ধরতে হলে চরিত্রবান চরিত্র ঠিক করতে হবে, তাদের সামনে উপমা তৈরি করতে হবে, তাদের সামনে ভালো কিছু তৈরি করতে হবে। তাদের দিয়ে চাঁদাবাজি করাইয়া নেতা হওয়ার দিন চলে গেছে। এখন তারা জানে যে নেতার কি করে। অনেকেই বলে গ্রামে গঞ্জে, আর নেতা ছিল অর্থাৎ চা খায় আর টাকাটা দেয় না, পেমেন্টটা দেয় না, চা খায় গেছে গা। আজকে গ্রামে গঞ্জে চার স্টলে বলা বলে হয়, কথাবার্তা হয়, কি বলে, অমুক নেতা আইছিল, চা খাইয়া গেছে গা। বুঝছো মনে কথাটা কি? চা খাইয়া গেছে গা মানে চার বিলটা দেয় নাই, কোনো কর্মী দিছে, চা খাইয়া গেছে গা। চা খাইয়া গেছে গা নেতাই তো আমরা বেশি, এই নেতার দলই তো আমরা বেশি। কাজে আতিক অনেক ধন্যবাদ, আজকে তোমার সময় বেশি নিলাম। কাজেই তোমার এই প্রতারণার রাজনীতি বলে কিছু নাই, রাজনীতি প্রতারণা নাই, রাজনীতি কৌশলের খেলা। কৌশল আমি আপনার সঙ্গে ডিবেট করবো না বা ডিফাইন করবো না, শুধুমাত্র প্রতারণা শব্দটা বিএনপি ব্যবহার করেছে, এই জন্যই উল্লেখ করা। অনেক 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 ধন্যবাদ। না, বিএনপি করেছে বলে কঠোর সমালোচনা করলাম, তোমার কথা না। তোমার কথা হলে আমি তোমাকে বলতাম না, বিএনপি করেছে বলেই বললাম। রাজনৈতিক দল প্রতারণা শব্দটা ব্যবহার করতে পারে না, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা। রাজনীতি কৌশল, আপনি কৌশল করে খেলতে পারলে সামনে এগিয়ে যাবেন। এখন পর্যন্ত ঘাবড়ানোর কিছু নাই, তারেক রহমানের কৌশল অত্যন্ত সূক্ষ্ম এবং ভালো দিকে আগাচ্ছে। কাজে ইনশাল্লাহ বিএনপির জয় আগামী দিনে হবে। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। অনেক কিছু বললাম, কিছু মনে করেন না, কিছু আজকে হঠাৎ করে ব্যক্তিগত কথা বলে ফেললাম, ব্যক্তিগত মনের কথা, উষ্মার কথা বলে ফেললাম। তো আমার যারা এলাকাবাসী তাদের কাছে বিনীত অনুরোধ, পূর্ণিয়া যদি আমাকে 1 মিনিট সময় দাও, সেটা আপনারা ঘাবড়েন না, আমরা আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো, যতদিন বেঁচে আছি আমি ওদিন থাকবো। আমরা বিএনপির ক্ষতি কেমন কিছু চাইবো না, কিন্তু বিএনপি যদি ভুল পথে যায়, ভুল লোককে যদি সিলেক্ট করে, তাহলে সেটা শুধরানোর দায়িত্ব আমার, আমি সেটার চেষ্টা করবো। আপনারা ঘাবড়েন না, মন খারাপ করেন না, অপেক্ষা করেন তফসিল ঘোষণা হোক। তফসিল ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যে আমি আমার মতামত এই মিডিয়ার মাধ্যমেই, হয়তো পুরিয়ার মাধ্যমেই আমি আপনাকে জানাই দিব। পুনিয়া ভাই, সেদিন আমাকে সুযোগ দিও। তফসিল ঘোষণা হইলে পরে তোমার এই টক শোতে অনুরোধ থাকলো যে এটা করার পরে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করাচ্ছে, এই পুরিয়ার মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করে আমি আমার মতামত, আমি আমার পরবর্তী পদক্ষেপ কি, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভালো থাকবেন, সুখে